আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন প্যাকেজ ৫,০৫,০০০ টাকা জানালেন ধর্মমন্ত্রী। বিমান ভাড়া ১,৩০,০০০ টাকা নির্ধারণ। মন্ত্রী প্রতিমন্ত্রীদের কাজের মূল্যায়ন করে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী, জানালেন তথ্য উপদেষ্টা। সরকারের বিরুদ্ধে অপপ্রচার করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর আজ, সেই দিনের কথা আজও ভুলতে পারেননি স্বজনরা। শিক্ষক শিক্ষার্থীদের মনোবল সবার প্রেরণার উৎস, বললেন ডাক্তার জুবাইদা রহমান। মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় অভিযুক্ত মেজর মুজাফফর। বৃহস্পতিবার আদালতে হাজির করার নির্দেশ। এবং ২৪-এর দিনে সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল হলেও ৪ দফা দাবিতে অনড় থাকেন সমন্বয়করা। আন্দোলন মোড় নেয় সরকার পতনের ১ দফায়। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ২৪,০০০ টাকা বিমান ভাড়া কমানোর পরও আগামী বছরের হজের খরচ বাড়ল ৩৮,০০০ টাকা। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন ৫,৫,৬৪৮ টাকার প্যাকেজ ঘোষণা করেছেন ধর্মমন্ত্রী। বেসরকারি প্যাকেজ ৫,১৩,৬৪৮ টাকা। সৌদি সরকার খাবার বাধ্যতামূলক করায় এবং রিয়ালের দাম বেড়ে যাওয়ায় খরচ বেড়েছে বলে জানান ধর্মমন্ত্রী। চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৫ মে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জীবনে অন্তত একবার হজে যাবার স্বপ্ন থাকে ধর্মপ্রাণ মুসলমানদের। ইসলামের অন্যতম এ ফরজ আদায়ের ব্যবস্থা করতে নানা প্রস্তুতি নেয় সরকার। মুসল্লিদের দৃষ্টি থাকে খরচ বা প্যাকেজের দিকে। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের পবিত্র হজ অনুষ্ঠিত হবে ১৫ মে। সে লক্ষ্যে ২টি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সর্বনিম্ন প্যাকেজ ৫,০৫,০০০ টাকা, যা চলতি বছর ছিল ৪,৬৭,০০০ টাকা। দ্বিতীয় প্যাকেজ ৬,১৫,০০০ টাকা আর বেসরকারি প্যাকেজ ৫,১৩,০০০ টাকা। এবার খরচ বেড়ে যাবার কারণ জানান ধর্মমন্ত্রী। হজ প্যাকেজ একে, এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহির্চত্বর হতে প্রায় ১,০০০ থেকে ১৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মার্কাজি এরিয়ার আবাসন সুবিধা দেওয়া হবে। উল্লেখ্য, অতিরিক্ত অর্থ পরিশোধ সাপেক্ষে রুম আপগ্রেডেশন এবং শর্ট প্যাকেজ সুবিধা নেওয়া যাবে। এই প্যাকেজ খরচ ধরা হয়েছে ৬ লাখ টাকা। তিনি জানান, গত হজের চেয়ে বিমান ভাড়া ২৪,০০০ টাকা কমিয়ে ১,৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে ইউএস বাংলা প্রস্তাব দিয়েছিল ৯৮,০০০ টাকা। যাত্রী প্রতি ৩২,০০০ টাকা বেশি নেওয়ার পেছনে বিমানের অতিরিক্ত খরচকে দায়ী করেন ধর্মমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব পারছেন বিমান ভাড়াকে কমাতে, পৃথিবীতে কোথাও না, সবখানি বাড়ে। যেখানে ২ লক্ষ টাকা ছিল সেখানে ১,৩০,০০০ টাকা। ইনশাল্লাহ আগামীতে আল্লাহ যদি সহি সালামত তাকে আরো কমবে। এক সময় লক্ষাধিক মুসল্লি হজে গেলেও খরচ বেড়ে যাওয়ায় সেটা ৭০,০০০-এর ঘরে নেমেছে। এবার কতজন হজে যেতে পারবেন তা আগামী নভেম্বরে জানা যাবে বলে জানান ধর্মমন্ত্রী। নভেম্বরে চুক্তি হলে কতজন আমাদেরকে যাওয়ার অনুমতি দেয় সৌদি সরকার, কতজন আমাদের কোঠা দেয়, সেই কোঠার উপরে নির্ধারিত হবে যে কত হাজি যাবে। তিনি জানান, হজের নিবন্ধন শেষ হবে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর আর হজ ফ্লাইট শুরু হবে আগামী বছরের ৮ এপ্রিল। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মন্ত্রী প্রতিমন্ত্রীদের কাজের মূল্যায়ন করে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে কবে হবে তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিজিটাল মাধ্যমে অপপ্রচার বা সাইবার বুলিং ঠেকাতে কঠোর হচ্ছে সরকার। গঠন করা হচ্ছে আইনজীবী প্যানেল।
সরকারের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, অপপ্রচার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানান, ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য জঙ্গি গোষ্ঠী ভাঙচুর করেনি, তার মুখের অবয়ব সঠিক না থাকায় এবং দুর্ঘটনার শঙ্কায় তা সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। অন্য জায়গায় সঠিক ভাস্কর্য নির্মাণ করা হবে বলেও জানান জাহিদুর রহমান। ডিসইনফরমেশন এবং খানিকটা মিস ইনফরমেশন, বিশেষ করে ডিসইনফরমেশন নিয়ে আমাদের খুবই সিরিয়াস চিন্তা আছে। এবং সাইবার বুলিং বিশেষ করে নারীদের উপরে যা হয় নিয়মিতভাবে, মানে একটা মানুষ নারী হলে তার উপরে মারাত্মক রকম সাইবার বুলিং হওয়ার ঝুঁকি থাকে তিনি যদি ভিন্ন কিছু বলে থাকেন। এজন্য আমি বলেছিলাম যে তথ্য মন্ত্রণালয় তার অধীনে একটা আইনজীবী প্যানেল তৈরিতে কাজ করছে, যে প্যানেলটি আসলে এই ব্যাপারগুলোকে আইনগতভাবে ডিল করবেন। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর আজ। ঘটনার 1 বছর পূর্ণ হলেও কালো দিনটির কথা ভুলতে পারেননি স্বজনহারা পরিবার, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা। মর্মান্তিক এই দিনটিকে স্মরণ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মাইলস্টোন স্কুলে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় নিহত কোমলমতি শিশুদের স্মরণে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষক ও স্বজনরা। তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে বিস্তারিত। 2025 সালের 21 জুলাই গত বছরের এই দিনে উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণরত একটি যুদ্ধ বিমান আছড়ে পড়লে মুহূর্তেই প্রাণচঞ্চল পরিবেশ পরিণত হয় ধ্বংসস্তূপে। দুর্ঘটনায় পাইলট, 3 শিক্ষিকা এবং 28 জন কোমলমতি শিক্ষার্থী সহ প্রাণ হারান 36 জন। এই মর্মান্তিক ঘটনায় শোকে স্তব্ধ হয়ে যায় সারা দেশ। দুর্ঘটনার 1 বছর পেরিয়ে গেলেও নিহতদের পরিবার, আহত শিক্ষার্থী এবং তাদের স্বজনদের কাছে এখনও এটি একটি বেদনাময় দিন। এখনও আমাদের অনেক ভয় লাগে। আমরা যে ক্লাসরুমে ক্লাস করি, আমাদের তো প্রায় বিমান যায়, কোনো একটা সামান্য মানে সাউন্ড হলেও আমরা অনেক ভয় পাই। ওইগুলা আসলে বলে বোঝানোর মতন না, মানে যারা হচ্ছে কি ওইখানে ছিল প্রেজেন্ট, ওরা তো আর এই জিনিসটা ভুলেও দ্বিতীয়বার মনে করতে চাইবে না। আমরা কিন্তু মেন গেট দিয়ে বের হয়েছিলাম, নিচে মানুষের নারী ঘুরি, মানুষের বডি নাই, এরকম অবস্থা। ওই ঘটনাটা একটু মনে না করার চেষ্টা করি, মনে উঠলে আসলে কিছুই ভালো লাগে না। চোখের সামনে প্রিয় শিক্ষার্থীদের মর্মান্তিক আর্তনাদের স্মৃতিগুলো আজও তাড়া করে বেড়াচ্ছে স্কুলের শিক্ষকদের। আমাকে দেখেই একজন গার্ডিয়ান বলছিল যে আমার ছেলেটা ভিতরে, ওর ছেলেটা আমার সাথেই ছিল, বলল যে মিস আমার ছেলে কি বেঁচে আছে, শুধু এইটুক বলেন। আমি উকি দিচ্ছিলাম যে আমার মেয়েটা জীবিত আছে নাকি। কয়েকটা বাচ্চা দৌড়ে এলো, মাহারিন চৌধুরী মিস উনি ভিতর থেকে এই বাচ্চাগুলোকে পুশ করে বের করে দিয়েছে। যদিও ওই সময় আমি জানতাম না যে তার নিজের গায়েই সারা গায়ে আগুন ছিল। ভয়ানক এই ট্র্যাজেডির দিনটিকে স্মরণ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মাইলস্টোন স্কুলের শিক্ষকেরা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দুর্ঘটনার পর জননিরাপত্তার স্বার্থে ঢাকার বাইরে বিমান বাহিনীর সব প্রাথমিক উড্ডয়ন প্রশিক্ষণ পরিচালনার সুপারিশও করা হয়। বিশেষজ্ঞ মতামতে উঠে আসে, স্কুল ভবনে পর্যাপ্ত নির্গমন পথ থাকলে হতাহতের সংখ্যা আরও কম হতে পারত। আজ থেকে ঠিক 1 বছর আগে আমার পেছনের এই ভবনটিতে আছড়ে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। বিধ্বস্তের পর আগুনের লেলিহান শিখায় নিভে যায় 28 জন শিক্ষার্থী সহ 36টি তাজা প্রাণ। এমন ঘটনার আর কখনো পুনরাবৃত্তি না হোক, আর কোনো মায়ের বুক এমন নির্মমভাবে ফাঁকা না হোক, এমনটাই প্রত্যাশা সকলের। তৌহিদুর রহমান নিশান, ATN বাংলা, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডির শিকার হতভাগ্য পরিবার ও শিক্ষক শিক্ষার্থীদের মনোবল সবার প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির হলরুমে 2025 সালের এই দুর্ঘটনায় নিহতদের স্মরণ সভায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। দুর্ঘটনায় নিহতদের স্মরণ করে ডাক্তার জুবাইদা বলেন, ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন তা শোককে শক্তিতে পরিণত করার অনুপ্রেরণা যোগাবে। দুর্ঘটনার সময় পাশে থাকায় বিদেশি বন্ধুদেরও ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চিকিৎসকরা দুর্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা দেশ বিদেশে প্রশংসিত হচ্ছে। একই অনুষ্ঠানে মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসায় সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এই ট্র্যাজেডিতে যারা সার্ভাইভার, ট্র্যাজেডিতে আহত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দের মনোবল,
সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। এই কষ্টের মধ্যেও যে সাহসিকতা, সহমর্মিতা ও আত্মত্যাগের নিদর্শন সারা বিশ্ব দেখেছে, তা ইতিহাসে বিরল। I would like to thank our friends from different countries who have come forward in this unprecedented incident. এবার জুলাই গণ আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। আগামী বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে তাকে আদালতে হাজির করার আবেদন করে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আবেদনের শুনানি হয় বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিরুল ইসলাম। জুলাই হত্যাকাণ্ডের মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার থাকা সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে কথোপকথনের সূত্র ধরেই জুলাই হত্যাকাণ্ডে মোজাফফর হোসেনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। ৪৫ বছর ধরে পলাতক ছিলেন মেজর মোজাফফর। 15 জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে ডিবি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের খুনি মোজাফফর হোসেনকে এতদিন কারা আশ্রয় দিয়েছিল তা দ্রুত খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে সাবেক যুবদল নেতা জাকির হোসেন নান্নুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এই দাবি জানান। রিজভী বলেন, এখনও নানা চক্রান্ত ষড়যন্ত্র চলছে। বঞ্চিত নেতাকর্মীদের হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ৪৫ বছর ওই লোক কোথায় ছিল? মেজর মুজাফফর কিভাবে আসতে পারলো? নিশ্চয়ই যারা তাকে আশ্রয় দিয়েছেন এর আন্তর্জাতিক আশ্রয়দাতা আছে, দেশের ভিতরে আশ্রয়দাতা আছে। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ৭৫-এর পর তাদের সিদ্দিকীদেরকে কে আশ্রয় দিয়েছে, কে প্রশ্রয় দিয়েছে, কে অস্ত্র দিয়েছে, এগুলো আজকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, জানতে হবে। রক্তের বন্যা বইয়ে দিয়ে যারা ভারতে পালিয়ে গেল সেই ৫,০০০ নেতা কর্মী, তাদেরকে কারা আশ্রয় দিয়েছে? এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। 21 জুলাই 2024 সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করেন সর্বোচ্চ আদালত। তবে আন্দোলনকারীদের রক্তে তখনও রঞ্জিত রাজপথ। বিকে বসেন সমন্বয়করা বলেন, আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারে না সরকার। 4 দফা দাবি পূরণে 48 ঘন্টার আলটিমেটাম দেন তারা। চলছিল কারফিউ। চতুর্থ দিনের মতো সারা দেশ ছিল ইন্টারনেটবিহীন। কারফিউ দিয়ে আন্দোলন দমানোর চেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সারা দেশে কমপ্লিট শাটডাউন জোরদারের আহ্বান জানান সমন্বয়করা। আন্দোলন মোড় নিতে থাকে সরকার পতনের 1 দফায়। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। 9 দফা দাবি নিয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান, সরকারের গড়িমসি প্রহসন। আন্দোলন বেগবান হওয়ার সাথে সাথে বাড়তে থাকে লাশের মিছিল। সরকারের নির্দেশে বর্বরতার চরমে আইন শৃঙ্খলা বাহিনী। গুলি চলে মিছিলে, রাজপথে ঝরে অসংখ্য প্রাণ। কারফিউ দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা, বন্ধ করে দেওয়া হয় সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবুও দমেনি আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের সাথে যোগ দেয় সব শ্রেণী পেশার মানুষ। প্রবাসীরাও রেমিটেন্স পাঠানো বন্ধ করে সমর্থন জানায় স্বৈরাচার পতনের আন্দোলনে। আন্দোলন দমাতে নতুন চাল দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। 21 জুলাই সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে বন্ধ করে দেওয়া হয় পোশাক কারখানা সহ সব শিল্প কারখানা। কারফিউয়ের মধ্যেই বিশেষ শুনানির মাধ্যমে বাতিল করা হয় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়। এতে বলা হয়, সরকার প্রয়োজনে নির্ধারিত কোটা বাতিল, সংশোধন বা সংস্কার করতে পারবে। হাইকোর্ট ডিভিশনের রায়টি বাতিল বলে গণ্য হলো। অ্যাপিলেট ডিভিশন আর্টিকেল 104 অনুযায়ী
কোটা প্রথার একটি চূড়ান্ত সমাধান দিয়েছেন, সাধারণ কোটা থাকবে 93%। এদিকে 5 দিনে মৃত্যু বেড়ে দাঁড়ায় অন্তত 174 জনে। রায়ের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। তবে আন্দোলনকারীদের রক্তে তখনও রঞ্জিত রাজপথ। 4 দফা দাবি পূরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা 48 ঘন্টা সময় বেঁধে দেন। গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে একটি খুদে বার্তা পাঠিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি আরও জোরদারের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দেন আন্দোলনের 56 সমন্বয়ক। এতে বলা হয়, শুধু আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারে না সরকার। বিবৃতিতে সরকারের সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ তোলা হয়। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা ও এটিএন নিউজ কর্তৃপক্ষ। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আলোক হেলথ কেয়ারের সঙ্গে সমঝোতা চুক্তির আওতায় এখন থেকে 2 প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা পাবেন বিশেষ ছাড়। সেবার মান ঠিক রেখে সামনের দিনগুলোতে আলোকের চিকিৎসা সেবা স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজ রহমান। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন বলেন, সামর্থ্যবানদের পাশাপাশি দুস্থদের কম মূল্যে সেবা দিতে বদ্ধপরিকর আলোক হেলথ কেয়ার। জামিল হাসান শান্ত রিপোর্ট। নিজ প্রতিষ্ঠানের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সুবিধা আরও সহজলভ্য করতে নতুন উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা ও এটিএন নিউজ। এটিএন বাংলার প্রধান কার্যালয়ে এক দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আলোক হেলথ কেয়ারের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর শেষে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, কর্মীদের কথা মাথায় রেখে সবার আগে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করবে আলোক হেলথ কেয়ার। যে একটা রোগী যখন যাবে আপনাদের ওখানে, যাতে সে ভালো মতো ট্রিটমেন্ট পায়, সে যেন স্যাটিসফাই হয়ে, যেন ট্রিটমেন্ট শেষে যেন স্যাটিসফাই যেন ফিরে, যে না একটা জায়গায় গেলাম সেখানে একটা পেলাম। এ সময় স্বল্প মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতে বেসরকারি স্বাস্থ্য খাতে সরকারের সহযোগিতার প্রত্যাশার কথা জানান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সাথে এটিএন বাংলা এবং এটিএন নিউজের সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য, অর্থাৎ এখানে চেয়ারম্যান স্যার থেকে শুরু করে সকল কর্মকর্তা এবং কর্মচারী, সাংবাদিক, কলাকৌশলী যারা আছেন সবাই এটা স্বাস্থ্যসেবা পাবেন। আলোক আসলে ধনী গরিব উভয় শ্রেণীর জন্য স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। আর যারা শ্রমিক শ্রেণী, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, বিভিন্ন মার্কেটে কাজ করে, শ্রমিকের কাজ করে, ইটভাটায় কাজ করে, বাসাবাড়িতে কাজ করে, তাদের জন্য ডাক্তারদের ভিজিট, যাদের ভিজিট 300 টাকা, ওইটা হলো 50 টাকা। এইটা যদি কম্পেয়ার করেন, এটা সরকারের বিনামূল্যের চাইতে কোনো অংশে কম না। একই সাথে জানান, চুক্তির আওতায় এটিএন বাংলা ও এটিএন নিউজের সকল কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা আলোক হেলথ কেয়ারের বিভিন্ন চিকিৎসা সেবা ও ডায়াগনস্টিক পরীক্ষায় পাবেন 30% বিশেষ ছাড়। এই প্রতিষ্ঠান মানুষকে প্রভূত সার্ভিস দিতে পারবে বলে বিশ্বাস করি। সভায় উপস্থিত ছিলেন এটিএন বাংলার সিনিয়র উপদেষ্টা অনুষ্ঠান নওয়াজেশ আলী খান, উপদেষ্টা প্রশাসক অর্থ ও হিসাব মনিরুজ্জামান মনির এবং অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। বিগত সরকারের রেখে যাওয়া পাহাড় সমান ঋণের বোঝা নিয়েও খুব অল্প সময়ে বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধির দিকে যাত্রা শুরু করেছে, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা, বিনিয়োগ, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে গুরুত্ব দিচ্ছে সরকার। বিস্তারিত জেমস হামিমের রিপোর্টে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানের সরকারের 5 মাসের প্রাপ্তি ও প্রত্যাশার সমীকরণ নিয়ে আলোচনা অংশ নেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সঞ্চালনা করেন এটিএন বাংলার পরিচালক বার্তা ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। জনগণকে তাদের প্রত্যাশিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু চিফ হুইপ বলেন, সরকারের পথ চলার 5 মাসের সবচেয়ে বড় প্রাপ্তি স্বৈরাচারের হাত থেকে জনগণের মুক্তি। আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া পাহাড় সমান ঋণের বোঝা নিয়েও অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে চলছে বাংলাদেশ। মানুষের প্রত্যাশা ছিল একটা স্বৈরাচার থেকে মুক্ত হওয়া, মানুষ তা হয়েছে।
মানুষের প্রত্যাশা ছিল মাফিয়াতন্ত্র থেকে মুক্ত হওয়া, তা হয়েছে। চিফ হুইপ বলেন, সবার আগে বাংলাদেশ বাস্তবায়নে আত্মসম্মান সমুন্নত রেখে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করার লক্ষ্যে কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া ও চীন সফরে তার প্রতিফলন দেখা গেছে। তিনি সবার আগে বাংলাদেশ হিসেব করতে গিয়ে তিনি যেটা হিসেব করলেন যে আত্মসম্মানবোধ, সমমর্যাদা, সমতার ভিত্তিতে, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে অবস্থান করতে পারাটাই হলো কাজ। অনুষ্ঠানের সঞ্চালক এটিএন বাংলার পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা, বিনিয়োগ, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। দেশের জনগণের প্রত্যাশিত যে সমীকরণের দিকে যেতে চাই, তাহলে কিন্তু আমরা মনে করি আমাদের যে বর্তমান সরকার, সেই সরকার সহ বিরোধী দলে যারা রয়েছেন সকলকে মিলেই কিন্তু আমাদের জনগণের চোখের ভাষা, মনের ভাষা বুঝে কিন্তু কাজ করতে হবে। সরকার ও বিরোধী দলের যুক্তি পাল্টা যুক্তি সংসদকে প্রাণবন্ত করে তুলেছে। সেখানে সাধারণ মানুষের কথা বলা হচ্ছে। জাতীয় সংসদে জাতির আশা আকাঙ্ক্ষার বাতিঘর পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই সংসদ যাতে জাতির আশা আকাঙ্ক্ষার বাতিঘর হয়, এই সংসদ যাতে কার্যকর একটা সংসদ হয়, এই সংসদ যাতে সাধারণ মানুষের কথা বলে, গণমানুষের কথা বলে, এই সংসদ যাতে দেশের মানুষের কথা বলে। বক্তারা বলেন, লন্ডভন্ড অর্থনৈতিক, বৈশ্বিক সংকট ও ভঙ্গুর রাষ্ট্র কাঠামোর মধ্যে বিএনপি সরকার দেশের ক্ষমতা গ্রহণের পর সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রত্যাশা সৃষ্টি হয়েছে। জনপ্রত্যাশা পূরণে বিএনপি সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলেও মত দেন তারা। আমরা বন্ধু বানাবার চেষ্টা করব। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। যারা সবার আগে বাংলাদেশ। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আইন ও আচরণ বিধিমালার সংশোধনী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে ইসির এই 12তম অধিবেশন সভা চলছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় 4 নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। সভায় সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ আইনে সংশোধনী আনতে সরকারকে পাঠানোর প্রস্তাব চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। একইভাবে ইউনিয়ন পরিষদের আচরণ বিধিমালার সংশোধনীও চূড়ান্ত হতে পারে এই বৈঠকে। রাজধানীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণ এবং সড়কে জনসচেতনতা বাড়াতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। মানিক মিয়া এভিনিউ এলাকায় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে শব্দ দূষণ বিরোধী বিশেষ অভিযানের নেতৃত্ব দেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আনিসুর রহমান। তিনি বলেন, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম বহির্ভূতভাবে স্টিকার এবং ফ্ল্যাগ স্ট্যান্ড ব্যবহার বন্ধ সাঁড়াশি অভিযান পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি। রাজধানীর ট্রাফিকের 8 বিভাগে একযোগে সপ্তাহ জুড়ে এই অভিযান পরিচালিত হবে। সাভারে এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ঢাকা জেলা। ঘটনার সঙ্গে জড়িত মাসুম ইসলামকে কুড়িগ্রামের সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর উত্তরায় পিবিআই ঢাকা জেলা সংবাদ সম্মেলনে জানায়, গ্রেফতারকৃত আসামি অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। গত 2 জুলাই সাভার থানার বড়দেশী এলাকায় ভাড়া বাসায় 39 বছর বয়সী মোসাম্মদ শারমিন আখতারকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। স্বল্প খরচে আধুনিক চিকিৎসা সেবা দিয়ে যশোরের মানুষের আস্থা অর্জন করেছে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক রোগ নির্ণয় সুবিধা এবং আইসিইউ, এনআইসিইউ সহ বিভিন্ন সেবা মিলছে এক ছাদের নিচে। হাসপাতালটিতে শিগগিরই যুক্ত হচ্ছে করোনারি কেয়ার ইউনিট সহ আরও আধুনিক প্রযুক্তি। যশোর থেকে তামান্না ফারজানা রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। যশোর সদর উপজেলার ফুলেরহাটে 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল 2023 সালে যাত্রা শুরুর পর অল্প সময়েই এটি সাধারণ মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, অর্থোপেডিক, ডেন্টাল সহ 16টি বিভাগে মিলছে চিকিৎসা সেবা। প্রতিদিন গড়ে 50 থেকে 60 জন রোগী ভর্তি হন। বহির্বিভাগে চিকিৎসা নেন 6 থেকে 700 জন। প্রতি মাসে 70 থেকে 80টি স্বাভাবিক প্রসবের পাশাপাশি 200টির বেশি সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয় এই হাসপাতালে। ডক্টর, নার্স, সিস্টার সবাইদের ব্যবহার খুব ভালো। হ্যাঁ, বাচ্চায় এনএসএ সাপোর্ট আছে, এই জন্য আরো বেশি নিয়ে আসছে এই জায়গায়। টাকা খরচ কম হয়, এই জন্য আমি এখানে আসছি। চিকিৎসার মান ভালো, তাই আমার মাকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য আমরা এখানে নিয়ে আসছি। স্বল্প খরচে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালাইসিস সেবা প্রত্যাশী রোগীরা আসেন আশেপাশের জেলা থেকেও। শিগগিরই করোনারি কেয়ার ইউনিট চালুরও ঘোষণা দেয় কর্তৃপক্ষ। সাধারণত যশোর ছাড়াও আপনার মাগুরা, ফরিদপুর, তারপর কুষ্টিয়া, মেহেরপুর এসব এলাকার রোগী আসতেছে নিয়মিত। সকাল 8টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত বহির্বিভাগে সেবা প্রদান অব্যাহত থাকে। এর পরেও যখন কোনো রোগী তার কোনো সমস্যা নিয়ে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে আসেন, তাদেরকে অব্যাহতভাবে সেবা দেওয়ার জন্য আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট সর্বক্ষণ খোলা থাকে। মাত্র 100 টাকাতে প্রেগন্যান্সি প্রোফাইল করা হয়। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে আমরা দ্রুততম সময়ে যশোরে এই আদ্দিন সকিনা মেডিকেল কলেজে করোনারি কেয়ার ইউনিট চালু করব। দেশে স্বল্প ব্যয়ে আধুনিক ও বিশেষায়িত চিকিৎসা সেবা আরও সম্প্রসারণের লক্ষ্যের কথা জানান সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ডেঙ্গু প্রতিরোধে 4 থেকে 60 বছর বয়সীদের জন্য প্রথম ডেঙ্গু টিকা অনুমোদন দিয়েছে ভারত। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেডা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি এই টিকার নাম কিউডেঙ্গা। এটি মূলত 2 ডোজের একটি টিকা, যা 3 মাসের ব্যবধানে শরীরে প্রয়োগ করতে হয়। এটি নেয়ার আগে আগাম ডেঙ্গু পরীক্ষার প্রয়োজন নেই। গবেষণার তথ্য বলছে টিকার দ্বিতীয় ডোজ নেয়ার 12 মাস পর এটি ডেঙ্গু প্রতিরোধে 80% বেশি কার্যকর বলে প্রমাণিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পাওয়া এই টিকাটি এশিয়া, লাতিন আমেরিকা এবং ইউরোপের 43টি দেশে অনুমোদিত হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভারতের দিল্লিতে তরুণদের পরিচালিত ককরোচ আন্দোলন হিংসাত্মক রূপ নিয়েছে। শিক্ষামন্ত্রী প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মকে পবিত্র কোরআনের শিক্ষা, ইসলামের আদর্শ ও নৈতিক মূল্যবোধে আকৃষ্ট করতে যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে 3 দিনব্যাপী ওয়াজ মাহফিল ও কোরআন প্রতিযোগিতা, কিরাত প্রতিযোগিতা। বাংলাদেশি মুসলিম কমিউনিটি অব মিশিগানের উদ্যোগে ডেট্রয়েট সিটির কনান্ট এলাকায় বায়তুল মোকাররম জামে মসজিদের পার্কিং লটে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মিশিগানের বিভিন্ন শহর, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য সহ কানাডা থেকে আগত খ্যাতিমান আলেম ওলামারা কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। এবার খেলার খবর। ফিফার বাণিজ্যের সমস্ত পুরনো হিসাব নিকাশ বদলে দিয়েছে উত্তর আমেরিকার বিশ্ব ফুটবলের মেগা আসর। মাঠের খেলায় প্রযুক্তির বিতর্ক আর রেফারিং নিয়ে তীব্র ক্ষোভের মাঝেও ফিফার ঝুলিতে এসেছে রেকর্ড পরিমাণ রাজস্ব। বিস্তারিত জানাচ্ছেন রায়হান রাসেল। মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারি কাঁপানো গর্জন আর ট্রফি উঁচিয়ে স্পেনের ঐতিহাসিক বিশ্বজয়। আর্জেন্টিনাকে হারিয়ে 2010 সালের পর আবারও ফুটবলের রাজ সিংহাসনে লা রোজারা। স্প্যানিশদের এই আবেগঘন উদযাপনের মধ্য দিয়ে পর্দা নামল উত্তর আমেরিকার রেকর্ড গড়া 2026 বিশ্বকাপের। তবে রঙিন সমাপ্তির পরও রেখে গেছে এক গাদা প্রশ্ন। প্রথমবারের মতো 48 দলের বিশ্বকাপ আয়োজন কতটা সফল, কতটাই বা সফল হলো উত্তর আমেরিকার এই বিশ্বকাপ, আর ফিফাই বা কতটা লাভবান হলো এই বিশ্বকাপ থেকে। মাঠে স্পেনের আধিপত্য আর মাঠের বাইরে ফিফার সর্বকালের সেরা বাণিজ্যিক সফলতা। 4 বছরের এই স্কেলে ফিফার আয়ের লক্ষ্যমাত্রা $11 বিলিয়ন থাকলেও টুর্নামেন্ট শেষে তা রেকর্ড $15 বিলিয়ন বা $1500 কোটি পৌঁছে গিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 1,80,000 কোটি টাকারও বেশি। স্যাটেলাইট সম্প্রচার সত্ত্ব এবং টিকিট রিসাইকেলের বাজারে অনবদ্য চাহিদাই ফিফাকে এই রাজস্ব এনে দিয়েছে।
এই বিশাল রাজস্বর বড় অংশ ফিরে যাচ্ছে মাঠের ফুটবলে। চ্যাম্পিয়ন স্প্যানিশ সহ 48টি দলের প্রাইজ মানি বরাদ্দ রেকর্ড $87 কোটি বেশি। আর এই আয়ের সিংহভাগ ফিফা ফরওয়ার্ড প্রকল্পের অধীনে বন্টন করা হবে 211টি সদস্য দেশের তৃণমূল ফুটবল ও আধুনিক একাডেমি গঠনে। এই অভাবনীয় বাণিজ্যিক সফলতা সত্ত্বেও আন্তর্জাতিক গণমাধ্যমে তীব্র আলোড়ন তুলেছে ভিএআর ও রেফারিং এর মান। বিবিসি ও ফক্স স্পোর্টসের বিশ্লেষণে উঠে এসেছে প্রযুক্তির অতি ব্যবহার এবং ফিল্ড রেফারিদের নানা সিদ্ধান্ত, যার কারণে অনেক ম্যাচই ফুটবলের স্বাভাবিক গতি ও রোমাঞ্চ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সব বিতর্ক পেছনে ফেলে স্প্যানিশ শৈল্পিক ফুটবল আর ফিফার $15 বিলিয়ন রেকর্ড বাণিজ্যিক উত্তর আমেরিকার এই বিশ্বযজ্ঞ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রায়হান রাসেল, এটিএন বাংলা। 27 জুলাই নতুন করে স্পোর্টসের প্রথম আসরের সমাপনী দিনে বিজয়ীদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিরপুরের সুইমিং কমপ্লেক্সে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বলেন, নতুন 2টি সহ মোট 10টি ইভেন্ট নিয়ে আগামী সেপ্টেম্বরে শুরু হবে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় আসর। বাছাইকৃত প্রতিভাবান ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য বিকেএসপিতে ভর্তির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এদিন সাঁতারের 4টি ইভেন্টের ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, যে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ থেকে, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের মাধ্যমে তাদেরকে আমরা আমাদের যে বিকেএসপি রয়েছে সেখানে বিকেএসপিতে তাদের ভর্তি করিয়ে তাদের পড়াশোনা, খেলাধুলার সকল দায় দায়িত্ব আমরা সরকার বহন করব। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আর একবার। সরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন প্যাকেজ 5,05,000 টাকা, জানালেন ধর্মমন্ত্রী। বিমান ভাড়া 1,30,000 নির্ধারণ। মন্ত্রী প্রতিমন্ত্রীদের কাজের মূল্যায়ন করে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী, জানালেন তথ্য উপদেষ্টা। সরকারের বিরুদ্ধে অপপ্রচার করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর আজ, সেই দিনের কথা আজও ভুলতে পারেননি স্বজনরা। শিক্ষক শিক্ষার্থীদের মনোবল সবার প্রেরণার উৎস, বললেন ডক্টর জুবায়দা রহমান। মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যা অভিযুক্ত মেজর মুজাফফর। বৃহস্পতিবার আদালতে হাজির করার নির্দেশ। এবং 24-এর দিন সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল হলেও 4 দফা দাবিতে অনড় থাকেন সমন্বয়করা। আন্দোলন মোড় নেয় সরকার পতনের 1 দফায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।